আপনাদের সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখবেন ট্রেনিং এর সময়, কারণ হচ্ছে যে মিউট না করে রাখলে দেখা যায় যে অনেকে কথা বুঝতে পারবেন না বা অনেকের সাইড থেকে নয়েজ আসবে। ট্রেনার যিনি আছেন ওনারও আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, উনি হয়তো ঠিকভাবে ট্রেনিংটা কন্ডাক্ট করতে পারবেন না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই মিউট করে দিবেন। আর ইন্টারনেট কানেকশন আপনারা যাতে ভালো করে দেখতে পারেন এই কারণে আপনারা ভিডিওটা অফ করে রাখতে পারেন, যাতে ইন্টারনেট কানেকশন একটু উইক আছে। তাতে আপনারা খুব ভালো করে হয়তো আমরা যখন স্ক্রিনটা শেয়ার করব তখন আপনারা ভালো করে দেখতে পারবেন সিস্টেমে কি হচ্ছে না হচ্ছে। ধন্যবাদ, আসলে সবাই মিউট করছেন, ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এই সেশনটা শেষ করার পরে ম্যাডাম যখন বলবেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা তখন আপনারা হয়তো কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, তার আগে আপনারা আনমিউট করবেন না কাইন্ডলি। আমি পরিচয় করেছি, জাইমা আছেন আমাদের সাথে। জাইমা প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইমা। আজকে বেসিক ট্রেনিং সেশনটা আমি কন্ডাক্ট করব। তো আশা করি অনেকে জয়েন করে ফেলেছেন, আমরা কিছুক্ষণের মধ্যে সেশনটা শুরু করে দিতে পারি। অলরেডি 34 জন জয়েন করেছেন। তো আমি আস্তে আস্তে সেশনটা শুরু করে দিই। অলরেডি আমাদের যে লিঙ্কস গুলা চ্যাট বক্সে ভাইয়া শেয়ার করে দিয়েছেন, এখান থেকে আপনারা আমাদের বেসিক ম্যানুয়াল, যেটা আমি ম্যানুয়াল থেকে আজকে মোস্ট অফ দ্য জিনিস দেখাবো। ম্যানুয়াল ভাইয়া মানে কোনো একটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন, মোহাম্মদ মনিরুজ্জামান ভাইয়া। আপনাদের কোশ্চেন থাকলে সেটা আপনারা চ্যাট বক্সে এখানে লিখে দিতে পারেন, আমরা যখন এটা দেখবো তখন আমরা এটাকেই করবো, আনসার দেওয়ার চেষ্টা করবো। এটা করতে পারেন, হ্যাঁ, যখনই কোয়েশ্চেন থাকবে এরকম হাত উঠিয়ে তারপরে চ্যাট বক্সে মেসেজটা পাঠিয়ে দিতে পারেন। চ্যাট বক্সে কোয়েশ্চেন লিখে দিন, তাহলে আমাদের ট্র্যাক রাখতে সুবিধা হবে এবং অ্যান্সার করতেও সুবিধা হবে। তো আমি তাহলে আস্তে আস্তে আজকের সেশনটা শুরু করে ফেলি, আর সময় নষ্ট না করে। তো আমি আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। Recording in progress. আশা করি আপনারা সবাই এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা ওয়েবসাইটে যদি যান তাহলে আমাদের বেসিক ম্যানুয়ালের লিংকটা অলরেডি দেওয়া আছে। তো ম্যানুয়াল থেকেই আমি আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আস্তে আস্তে আগে যাব। তো প্রথমে এখানে আপনারা অলরেডি সবাই জানেন আমরা কিভাবে কমিউনিকেট করি। আমরা ABCD না বললে আলফা ব্রাভো চার্লি এইভাবে কমিউনিকেট করি। যারা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে আছেন তারা জানেন, যারা একেবারে নতুন তাদের জন্য বলছি যে আপনারা এইগুলোর সাথে খুব তাড়াতাড়ি নিজেকে অভ্যস্ত করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা কমিউনিকেশন করার জন্য। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, নট নেসেসারি যে আপনাকে এটাই ফলো করতে হবে, আপনি আপনার মতো করে বলতে পারেন। যেমন এইচ দিয়ে হোটেল না বলে আপনি হ্যারিও বলতে পারেন। এখানে কিছু শর্টকাটস আছে, যেমন আমরা ধরেন উইন্ডোতে আমাদের স্ক্রিনে যদি অনেক কিছু লেখা থাকে, কন্ট্রোল এবং ডাব্লিউ যদি চাপি তাহলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। তো এরকম কিছু শর্টকাট দেওয়া আছে। কন্ট্রোল এবং আপ বাটন কিবোর্ডে যখন প্রেস করবেন তখন এর আগে যে আপনি এন্ট্রিটা দিয়েছেন সেই এন্ট্রিটা চলে আসবে। এভাবে কিছু শর্টকাট দেওয়া আছে। এরপরে এখানে আছে, মনে করেন যে আপনি সিটির নাম জানেন ঢাকা, কিন্তু সিটিটা কিভাবে আপনি কোড করবেন, ঢাকার যে আমরা জানি ঢাকার শর্ট ফর্ম হলো কি ডেল্টা আলফা চার্লি, এই কোডটা আপনি কিভাবে বের করবেন। ডট চার্লি ঢাকা যখন দিলেন এখানে ঢাকার কোড 3 লেটার কোড ডেল্টা আলফা চার্লি চলে আসে। ঠিক এভাবে ডেল্টা আলফা চার্লি লিখে আপনি ডট
সিডি ডেল্টা আলফা চার্লি দিলে আপনার এখানে ঢাকা চলে আসবে। এভাবে করে আপনি করতে পারবেন, এয়ারলাইন কোড বের করতে পারবেন, কান্ট্রি কোড বের করতে পারবেন। এটা ডিটেলস দেখানো দরকার নাই, এখানে অলরেডি আছে, খুবই সিম্পল জিনিস, সাইন আউট করা। তো এখন যদি আমি চলে যাই পিএনআর ক্রিয়েশন চেকলিস্ট। পিএনআর ক্রিয়েশনের জন্য আপনার টোটাল এখানে দেখেন 6টা স্টেপ আছে। প্রথমেই আমাদের সিট বুকিং। সিট বুকিংটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হলো গিয়ে অ্যাভেলেবিলিটি আর একটা হলো গ্যালারিও ফেয়ার শপিং। দুটো আমি বিস্তারিত একটু পরে দেখাচ্ছি। এরপরে আসলো নেম ফিল্ড, প্যাসেঞ্জারের নাম দিতে হবে। এরপরে আপনার এজেন্সি ডিটেলস, এজেন্সি ফোন ফিল্ড, আপনার এজেন্সির কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। এরপরে স্টেপ হলো টমি ডিসপ্লে টিকিটিং টাইম লিমিট। এই টমি ডিসপ্লে যখন আপনি দিচ্ছেন তখন আপনার একটা টিকিটিং টাইম লিমিট জেনারেট হবে, যে এই টাইমের মধ্যে আপনার টিকিটিং করে ফেলতে হবে, না হলে পিএনআরটা ক্যান্সেল হয়ে যাবে। রিসিভড ইয়ার করার পরে আপনার পিএনআরটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হলো কি সংক্ষেপে আমি যদি বলি পিএনআর ক্রিয়েশনের 6টা স্টেপ, এই হলো কি 6টা স্টেপ। আরেকটা জিনিস অনেকেই হয়তো জানেন না, যে যারা নন আয়াটারা সব মেজর সব এয়ারলাইন্স গুলোতে কিন্তু বুকিং করতে পারেন না, কিন্তু কিছু কিছু ছোট ক্যারিয়ার যেমন বিস্তারা, সেক্ষেত্রে আপনারা বুকিং করতে পারেন। তখন এই রিসিভের আগে আরেকটা ছোট কমান্ড দিতে হয়, রুলা/বিজি, এরপরে রিসিভ করে নিতে হয়। এটা হলো কি শুধু যারা নন আয়াটা এজেন্সি তাদের জন্য। তাহলে এখন আমরা চলে আসি সিট অ্যাভেলেবিলিটি, মানে সিট বুকিং আমরা কিভাবে করব। দুটা পদ্ধতি আছে, আমি আগে বলেছিলাম, একটা হলো কি আপনার অ্যাভেলেবিলিটি আর একটা হলো ফেয়ার শপিং। এখন যদি আমি বলি কোনটা কখন ইউজ করবেন, সিট অ্যাভেলেবিলিটি। এখানে আপনি ধরেন আপনি জানেন প্রাইস এর কত, আপনি শিডিউল জানেন, আপনি একদম কনফার্ম যে আপনার অমুক ডেটে অমুক ফ্লাইটে সিট লাগবে, তখন আপনি অ্যাভেলেবিলিটি দিয়ে সার্চ করবেন। যদি আমি সার্চ করি, মনে করি আমি 23শে নভেম্বর ঢাকা থেকে দুবাই যাব, এবং আমি ক্যারিয়ারও জানি, মনে করে আমি বিজিতে যেতে চাচ্ছি, ক্যারিয়ারও স্পেসিফাই। আচ্ছা সরি, আমি মানটা দিতে ভুলে গেছি। আমি জানি আমি কোন ক্যারিয়ারে যাব, আমি জানি আমার কত ফেয়ার আছে অলরেডি, আমি অনেক এক্সপার্ট। সেক্ষেত্রে আপনি জাস্ট তখন আপনার কয়টা সিট লাগবে, যদি 2টা প্যাক্স থাকে বা একটা প্যাক্স থাকে, ধরেন আমি 2টো সিট নিব, তখন জাস্ট এই যে ক্লাসের উপরে ক্লিক করলে আপনার সিটগুলো আপনি ধরতে পারবেন। মনে করেন এই যে এই সিটটা যদি নেই, 2টা ক্লাসের উপরে করলাম, সিট চলে আসলো। তো অ্যাভেলেবিলিটিতে আসলে বেশি কিছু দেখানোর নাই। পরেরটা হলো ফেয়ার শপিং। ফেয়ার শপিংটা আমরা কখন ইউজ করব? অ্যাভেলেবিলিটি বিস্তারিত গুলো এখানে দেওয়া আছে, কোনটা কি মিন করছে। যেমন আমি যদি কমান্ডটা আবার এখানে দেখেন, এখানে আমার ফ্লাইট ডিপার্চার টাইম এটা, ফ্লাইট অ্যারাইভাল টাইম এটা, এয়ারলাইন্স কোড, এরপরে আপনার এটা হলো গিয়ে ফ্লাইট নাম্বার, আর এটা হলো কি সিট। সিট যেগুলো তার মানে হচ্ছে সেই সিটগুলো ক্লোজড, ঠিক আছে। তো এইখানে এই ছবিটাতে ম্যাপটাতে আরো বিস্তারিত দেওয়া আছে কোনটা কি মিন করছে। এরপরে যদি ফেয়ার শপিং এর কথা চলে আসি, ফেয়ার শপিং এ আসলে বিস্তারিত অনেক কিছু দেখানো আছে। প্রথমে বলে রাখি যে ফেয়ার শপিং আপনি কখন ইউজ করবেন। আপনি ধরেন আপনি জানেন না আপনি কোন ক্যারিয়ারে যাবেন বা ফেয়ার কত আপনি জানেন না, বাট আপনার তখন আপনার লোয়েস্ট একটা ফেয়ার দরকার, তখন কি করবেন, এফএস এ আবার ফেয়ার শপিং এর খেয়াল রাখবেন, সেটা হলো কি ডিপার্চার যেখান থেকে হচ্ছে সেই ডেস্টিনেশনটা আগে দিতে হয়। ঢাকা 23 নভেম্বর ডিএক্সপি, সার্চ করলাম। এইখানে আপনার ফেয়ার শপিং এর সব থেকে লোয়েস্ট ফেয়ারটা আগে চলে আসবে। সব থেকে লোয়েস্ট ফেয়ার হলো এটা 35,289। এরপরের হাইয়েস্ট, পরের যেটা একটু হায়ার যেটা ফেয়ার, সেটা হলো গিয়ে বিমানে। এভাবে করে আপনার সব এয়ারলাইন্স গুলো চলে আসছে
ফেয়ারের উপরে ভিত্তি করে, সব থেকে কম ফেয়ার থেকে শুরু হয়ে আস্তে আস্তে ফেয়ারটা ইনক্রিজ করছে। এটা হলো আমাদের ফেয়ার শপিং এর একটা বিশেষত্ব, যে আপনার সব থেকে লোয়েস্ট ফেয়ার যেটা সেটা সে আগে দেখাবে। এখানে দেখেন একটা +2 দেওয়া আছে। এই +2 তে যদি আপনি ক্লিক করেন, +2 তে ক্লিক করলে আপনি দেখবেন যে এই টার্কিশে আপনার আরো একটা অপশন আছে। তখন ওই অপশনটা আপনাকে শো করবে, ঠিক আছে? ফেয়ার সেম, ফ্লাইট নাম্বারটা একটা ফ্লাইট নাম্বার একটু ডিফারেন্ট আছে। তো এইভাবে প্লাসের উপরে ক্লিক করলে যদি আর কোনো অপশন অ্যাভেলেবেল থাকে, যেমন ইতিহাদে আর একটা অপশন অ্যাভেলেবেল আছে, +2 +3 যত অপশন অ্যাভেলেবেল আছে তার উপরে ডিপেন্ড করে আপনার এটা চলে আসছে। এরপরে আপনি যদি দেখতে চান রুলস, কি কি রুলস আছে, আর এর উপরে ক্লিক করলে এখানে আপনার ফেয়ার বেসিসটা চলে আসছে, ফেয়ার কম্পোনেন্টটা চলে আসছে, ডিটেইলস। অনেক সময় আমরা জানি না যে ট্যাক্সের ব্রেকডাউনটা কেমনে চেক করতে হবে, বা আপনার প্লেটিং ক্যারিয়ার কি। অনেক সময় থাকে না কানেক্টিং ফ্লাইট, যে প্রথমটা হলো গিয়ে ধরেন প্রথম সেগমেন্টটা টার্কিশে, পরের সেগমেন্টটা ধরেন এয়ার কানাডাতে, সেক্ষেত্রে প্লেটিং ক্যারিয়ারটা কি। এটা অনেকটা কাতারের সময় হয়, যখন আমরা ঢাকা থেকে মনে করেন যে জেএফকে যাচ্ছি, মাঝখানে হয়তো ঢাকা থেকে যখন কানাডা যাচ্ছি, জেএফকে থেকে হয়তো কানাডাতে এয়ার কানাডাতে একটা ফ্লাইট থাকে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা না জেনেই আমরা কাতারের ফেয়ার বেসিসে ফেয়ার করতে যাই, তখন দেখা যায় যে ফেয়ারটা বেশি দেখাচ্ছে বা ফেয়ার দিচ্ছে না। বাট আপনি যদি এয়ার কানাডা দিয়ে দেখেন তখন আবার ফেয়ারটা কম দেখাচ্ছে, কিন্তু এয়ার কানাডা কিন্তু আপনার বাংলাদেশ থেকে সেল রেস্ট্রিক্টেড, বাংলাদেশ থেকে এয়ার কানাডা সেল হবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু ওটা নিতেই পারবেন না, যতই আপনি কাতারে বেশি ফেয়ারে নিতে চান আপনি পারবেনই না, কারণ এয়ার কানাডা সেল এখানে বাংলাদেশ থেকে পসিবলই না। তো এর জন্য এই যে এইখানে আপনি চেক করে নেবেন, এখানে দেখেন প্লেটিং ক্যারিয়ার আছে টার্কিশ, এরপরে এখানে লাস্ট ডে টু পারচেজ টিকিট দেওয়া আছে, এইখানে দেখেন ফেয়ারের ব্রেকডাউনটা দেওয়া আছে, প্লাস ট্যাক্সের ব্রেকডাউনটা দেওয়া আছে। আমরা হয়তো শুরুতে অনেক সময় জানি না যে ট্যাক্স হলো কি, আমরা মানে কোন কোন ট্যাক্স নিতে হবে বা কোন কোন ট্যাক্স আছে, ট্যাক্সের ব্রেকডাউনটা কিভাবে বের করতে হবে, এটা অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন। তো এইটা আপনি ফেয়ার শপিং থেকে ইজিলি কিন্তু আর এর এই যে আর রুলস, এই আর এর উপরে ক্লিক করলেই আপনি খুব ইজিলি দেখতে পাবেন। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো কি, এখানে দেখেন ফিল্টার্স একটা কথা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। মনে করেন যে আমি শুধু টার্কিশ আর বাংলাদেশ বিমানের ফ্লাইট দেখতে চাচ্ছি, আমি আর কোনো এয়ারলাইন্সের ফ্লাইট দেখবো না, অ্যাপ্লাই, চলে আসছে শুধু টার্কিশ আর বিজি দেখাচ্ছে, রিসেট করে দিলাম, আবার সব চলে আসছে। এরপর আপনি কিন্তু টাইম দিয়েও চাইলে রেস্ট্রিক্ট করতে পারবেন। মনে করেন যে অনেক সময় আমাদের কাস্টমারের ডিমান্ড থাকে যে দিনের বেলা পৌঁছাতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইম যদি সেট করে দেন যে আপনার কটার মধ্যে রিচ করতে হবে, ওই টাইম লিমিট অনুযায়ী তখন আপনাকে ফ্লাইট গুলো শো করবে। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার। আমি আবার রিসেট করে দিলাম। এটা হলো কি আপনার কমান্ডের থ্রুতে কিন্তু আপনার এফএস ইউজ করে আপনি যদি চান এয়ারলাইন স্পেসিফাই করেও দেখতে পারেন। আমি তো কোনো এয়ারলাইন স্পেসিফাই না করে দেখেছি। এয়ারলাইন স্পেসিফাই করলে এখানে এয়ারলাইন্স কোড দিবেন স্ল্যাশ দিয়ে, তাহলে শুধু ওই এয়ারলাইন্স এর ফেয়ার গুলো দেখতে পাবেন। এরপর অনেকে যদি বিজনেস ক্লাসের ফেয়ার দেখতে চান তাহলে জাস্ট সেগমেন্টটার পরে প্লাস প্লাস মাইনাস বেঙ্গল ইউনাইটেড সুগার ন্যান্সি সুগার, তাহলে বিজনেস ক্লাসের ফেয়ারটা চলে আসবে। এরপর এখানে যদি আপনার ফেয়ার ক্যালকুলেশন ইনক্লুডিং চাইল্ড এন্ড ইনফ্যান্ট, অনেকে জানতে চাই যে চাইল্ড আর ইনফ্যান্ট একসাথে কিভাবে দেখবো অ্যাডাল্টের সাথে, এভাবে আপনি সিলেক্ট করে দেখতে পারবেন। সারফেস সেক্টর থাকলে সারফেস সেক্টরের জন্য আলাদা কমান্ড আছে। রিটার্ন যদি দেখতে চান, রিটার্নের জন্য এখানে আলাদা কমান্ড আছে। প্রথমে মনে করেন আপনি এখানে যে কমান্ডটা দেওয়া আছে, যেমন ঢাকা থেকে 10 আগস্ট কুয়ালালামপুর গেল এবং কুয়ালালামপুর থেকে 20 আগস্ট আবার ঢাকাতে ব্যাক করলো। জিনিসগুলো এভাবে আপনার সুন্দর করে যদি সিস্টেমেটিকলি মনে রাখেন যে কি হচ্ছে জিনিসটা। প্রথমে আমরা ঢাকা থেকে 10 তারিখ যাব, 10 আগস্ট কুয়ালালামপুর থেকে 20 আগস্ট ঢাকা ব্যাক হচ্ছে। তো এটা জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করা।
আর এখানে যে 2 আছে, 2 বলতে আসলে মিন্স করছে কয়টা প্যাসেঞ্জার আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই, এফএস প্লাস। এফএস প্লাস দিয়ে থ্রুতে যদি আপনারা মানে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কমান্ডও মনে রাখার দরকার নেই। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম। এইখানে আমি সিলেক্ট করি, যদি কমান্ড ছাড়া দেখতে চাই। মনে করেন আমি আগে দেখেছিলাম নভেম্বরের 23 তারিখ ফ্রম ঢাকা টু দুবাই। এখানে চাইলে আপনি কেবিন ক্যারিয়ার মেনশন করতে পারেন, বিজনেস, ইকোনমি, আমি কোনো কিছু এখানে মেনশন করলাম না। এরপরে চাইলে ক্যারিয়ারও মেনশন করতে পারবেন, এখানে ক্যারিয়ারও আপনি স্পেসিফাই করে দিতে পারবেন। এখানে যদি প্যাসেঞ্জারে আমি মনে করি আমি 1 অ্যাডাল্ট সাথে 1 চাইল্ড দেখবো, তাহলে সার্চ, এই যে এখানে ওই কমান্ডটা যে আমি একটা দেখালাম যে প্লাস পিটার 1 ডট পিটার 2, কমান্ডটা যদি আমি রিকল করি, পিটার 2 ডিসপ্লে চার্লি ন্যান্সি ন্যান্সি। চার্লি ন্যান্সি ন্যান্সি দিয়ে বলছে যে এটা চাইল্ডের পেয়ারটা। আমি যদি এখন আপনার ডিটেলসে ক্লিক করেন, তাহলে দেখেন আপনার প্যাক্স 1 মানে অ্যাডাল্টের জন্য আপনার ব্রেকডাউনটা এরকম, চাইল্ডের জন্য ব্রেকডাউনটা আবার এরকম। ও একটা জিনিস দেখেন, ফেয়ার রুলস এখানে লেখা আছে রিফান্ডেবল কিংবা নন রিফান্ডেবল। নন রিফান্ডেবল হলো এটা মেনশন করা আছে। তো চাইল্ডের ফেয়ারটা আপনি তখন আলাদা করে পেয়ে যাচ্ছেন, চাইল্ডের ফেয়ার এখানে আলাদা করে চলে আসতেছে, সাথে চাইল্ডের ট্যাক্সের ব্রেকডাউনটাও আলাদা করে চলে আসতেছে। এইভাবে করে আপনি যদি আরেকটা ইনফ্যান্ট অ্যাড করতে চান, ইনফ্যান্ট অ্যাড হলো। আবার আমি যদি সার্চ করি, এই যে ডিটেলসে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করার পরে প্যাসেঞ্জার 3 ইনফ্যান্ট, ইনফ্যান্টের জন্য ফেয়ারটাও চলে আসছে এখানে আপনার, প্লাস ইনফ্যান্টের আপনার ট্যাক্সের ব্রেকডাউনটাও চলে আসছে। ইনফ্যান্টের জন্য টোটাল লাগছে 3124। এখন যদি আমি এখানে রিটার্ন সহ দেখতে চাই, তাহলে আবার এখানে প্লাস করলাম, প্লাস হলো একটা নিউ সেগমেন্ট। মনে করি যে রিটার্নটা অলরেডি চলে আসছে, আমি হয়তো রিটার্ন করব 30 নভেম্বর টিএক্সপি থেকে ঢাকা। আবার কোন কেবিন ক্লাস মেনশন করছি না, সার্চ। তাহলে আমার এখানে যেটা হচ্ছে 23 নভেম্বর আমি ডিএক্সপি থেকে ঢাকা থেকে ডিএক্সপি যাচ্ছি এবং 30 নভেম্বর আমি আবার ঢাকাতে ব্যাক করছি। আমার প্যাসেঞ্জার হলো একজন অ্যাডাল্ট, একটা চিলড্রেন এবং একজন ইনফ্যান্ট। তো এখানে অপশনগুলো সব চলে আসছে। এগেইন আপনি ডিটেলসে ক্লিক করলে ব্রেকডাউন গুলো আলাদা আলাদা করে দেখতে পাবেন। তো অনেকে জানতে চায় যে আপু চাইল্ডের ফেয়ার কত, কিভাবে দেখবো, ইনফ্যান্টের ফেয়ার কত, কিভাবে দেখবো। তো আপনারা এখানে ডিটেলস যে কমান্ডটা আমি দিলাম, এই কমান্ডটাই হলো গিয়ে এই কমান্ডটা এখানে দেওয়া আছে। এখানে দেখেন পিটার 1 মাইনাস 2 মানে পিটার প্যাসেঞ্জার 1 এবং 2 হলো গিয়ে আপনার অ্যাডাল্ট ডট 3, 3 নাম্বার হলো চাইল্ড। এখানে আরেকটা জিনিস করতে পারেন, চাইল্ডের বয়সটা মেনশন করে দিতে পারেন, কারণ কিছু ট্যাক্সের ডিফারেন্স থাকে। এরপরে ডট 4 দিয়ে ডিসপ্লে ইনফ্যান্ট মানে 4 নাম্বার প্যাসেঞ্জারটা ইনফ্যান্ট। তো এই কমান্ডের থ্রুতেও আপনারা করতে পারেন। কমান্ডের থ্রুতে করতে না চাইলে আপনারা ইজিলি এই এফএস প্লাস এই বক্সের থ্রুতে করতে পারেন। তো আমি এখন একটা সিট ধরে বাকি প্লেনারের কাজগুলো একটু আগাতে থাকি। তো চ্যাটে কিছু মেসেজ এসেছে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এফএস মনে করে আমি দুটো সিট নিব, এফএস 2 ঢাকা 30 নভেম্বর টিএক্সপি। এফএস ইউজ করার আরেকটা সুবিধা হলো কি যে আপনি যখন এফএস দিয়ে সার্চ করে বুক করবেন, আপনি গ্যারান্টিড ফেয়ার পাবেন। অ্যাভেলেবিলিটিতে অনেক সময় হচ্ছে আপনি দেখছেন যে সিট আছে, আপনি সিট নিতে পারছেন, কিন্তু আপনাকে গ্যারান্টিড ফেয়ার দিচ্ছে না।
হয়তো অ্যাডভান্স পারচেস রুলের ব্রেক হচ্ছে বা ওই ক্লাসের ফেয়ার আপডেট করা নাই, তো এখানেও একটা হ্যাসেল হয়। এটা আরো হয়তো আপনারা যখন একটা অ্যাডভান্স পর্যায়ে চলে যাবেন তখন হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝবেন বিষয়গুলা। তো এখানে আমি বুক করলাম, বুক করলে আমার সিটগুলো এখন হোল্ড স্ট্যাটাসে আছে, ঠিক আছে? হোল্ড স্ট্যাটাসে আছে, তো আমি এখন পিএনআর এ নাম ঢুকাবো। আর এখান থেকে যদি দেখি যে সিট ধরলাম, সিট ধরার পরে আপনার নেম ফিল্ড চলে আসছে। এখন আমাদের প্যাসেঞ্জার হলো 3 প্রকার, অ্যাডাল্ট, চাইল্ড এবং ইনফ্যান্ট। 12 বছরের উপরে যারা, তাদেরকে আমরা অ্যাডাল্ট হিসেবে ধরছি। 2 থেকে 11 বছরের মধ্যে আমরা চাইল্ড কনসিডার করি এবং 2 বছরের নিচে ইনফ্যান্ট। অ্যাডাল্ট, চাইল্ড এবং ইনফ্যান্টের মধ্যে কিছু নামের স্পেশালি ইনফ্যান্টের নামের এন্ট্রির মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। অ্যাডাল্টে যেটা হয় ন্যান্সি ডট লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম, এরপরে টাইটেল। টাইটেল 3 রকম হয়, মেল হলে মিস্টার, ফিমেল যদি ম্যারিড হয় তখন মিসেস, মাদার রজার সুগার, এবং যদি আনম্যারিড হয় তখন মিস, ঠিক আছে? তো আমি একটা নাম ইনসার্ট করে দেখাই, ন্যান্সি ডট। আরেকটা জিনিস আমরা সবাই সবসময় সাজেস্ট করি, সেটা হলো গিয়ে যে পাসপোর্টটা ওপেন করে পাসপোর্ট দেখে দেখে তারপরে নামটা ইনসার্ট করবেন, ঠিক আছে? কারণ নাম যদি একবার ভুল হয়ে যায়, পিএনআর ক্রিয়েট করার পরে কিন্তু আপনার নাম চেঞ্জ করার কোনো স্কোপ থাকবে না। স্কোপ থাকবে এয়ারলাইন্সের পারমিশন নিয়ে তারপরে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে। এয়ারলাইন্সের পারমিশন ছাড়া নাম চেঞ্জ করতে গেলে পিএনআর অনেক সময় ক্যান্সেল হয়ে যায়, বুকিং ক্যান্সেল হয়ে যায়, নানান ধরনের হ্যাসেল হয়। তো এর জন্য সবসময় আমরা ভালো করে পাসপোর্টটা সামনে নিয়ে পাসপোর্ট মিলায় নামটা এন্ট্রি করব। তো এখানে আচ্ছা আরেকটা জিনিস দেখি যে এখানে দেখেন যেমন নামটা খুব সোজা, দুটো নাম, খান নাসির হোসেন দিয়ে দিল, কিন্তু আমাদের কাছে যে পাসপোর্টটা আছে বংশগত নাম, আচ্ছা লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম বলি আমরা না, লাস্ট নেমটা যেটা হলো সেটা হলো সারনেম বলি আমরা, হ্যাঁ, ইংলিশের সারনেম বা বংশগত নাম। পাসপোর্টে যেটা সারনেম সেটাই হলো গিয়ে আপনার লাস্ট নেম হিসেবে কনসিডার করবেন, আর ফার্স্ট নেম হলো প্রদত্ত নাম বা গিভেন নেম পাসপোর্টের, হ্যাঁ। তো বংশগত নাম আমি এখানে ধরলাম লিমা স্ল্যাশ, এরপরে গিভেন নেম যেটা ফার্স্ট নেম ঠিক যেভাবে পাসপোর্টে আছে তাসলিমা আক্তার, আমি ওভাবেই লিখে দিচ্ছি তাসলিমা। তাহলে নামটা এন্ট্রি হয়ে গেল। এখন এই নামটা এন্ট্রি করার কিন্তু আরেকটা সহজ উপায় আছে, এটা আমি আপনাদেরকে এখন দেখাই দিই। এর আগে আমি বলি যদি আমি নামটা ডিলিট করতে চাই, ডিলিটের আগে যদি বলি আমি চেঞ্জ করতে চাই, আমার নামে একটা ভুল হয়েছে, তখন কি করবো, ন্যান্সি ডট পিটার 1 @ কারেক্ট লাস্ট নেম লিমা স্ল্যাশ কারেক্ট ফার্স্ট নেম। আচ্ছা আমি আরেকটা ভুল করেছি, আমি টাইটেল কিন্তু দিই নেই, টাইটেল দিতে ভুল করেছি, ঠিক আছে? তো আমি এডিট করে নেমটা বসায় দিচ্ছি, লিমা স্ল্যাশ তাসলিমা মিস, এডিট করে, তাহলে আমার এখানে টাইটেলটা চলে আসছে। এখন নাম এন্ট্রি করার কিন্তু আরেকটা ইজি উপায় আছে। ইজি উপায়টা কি, এইখানে দেখেন এডিট পিএনআর ক্লিক করলেন, এডিট কাস্টমার, এডিট ক্রিয়েট কাস্টমার ইনফরমেশনে ক্লিক করলেন, একটা নাম অলরেডি চলে আসছে। আপনি যদি এখান থেকে এডিট করতে চান, এই এডিট অপশনে গেলেন, এখান থেকে আপনি প্রিফিক্স মানে টাইটেলটা চেঞ্জ করতে পারছেন, ফার্স্ট নেম বা লাস্ট নেমে যদি কোনো চেঞ্জ থাকে চেঞ্জ করতে পারছেন। নেম রিমার্কসটা কি এটা আমি একটু পরে আসছি, ক্লোজ করি। এখন মনে করি যে আমার প্যাসেঞ্জার 2 সেটা হলো একজন চাইল্ড, ন্যান্সি ডট চাইল্ডের নেম এন্ট্রিটা দেখাই। চাইল্ডের ক্ষেত্রে টাইটেল, মেলের ক্ষেত্রে হলো মিস্টার, ফিমেলের ক্ষেত্রে মিস। তো তাহলে ন্যান্সি ডট মনে করি আমার নামই দিয়ে দিই, স্ল্যাশ স্পেস স্পেস দিয়ে এখানে দেখেন টাইটেল, টাইটেল হবে মিস,
এরপরে ডিসপ্লে পিটার মাইনাস চার্লি বাচ্চার বয়স। এসে দেখেন last name slash first name title display Peter minus Charlie এরপরে age এন্টার দিলাম। এখন যদি আমি এডিট করতে চাই এইখান থেকে কিন্তু আপনি অ্যাডও করতে পারবেন। এই যে প্লাসের উপরে ক্লিক করলে আপনি এখানে টাইটেল চুজ করবেন, ফার্স্ট নেম। এখানে কিন্তু আমার এই বক্সের থ্রুতে যখন ফার্স্ট নেমটা কিন্তু আগে চলে আসছে। ফার্স্ট নেমটা দিলেন, লাস্ট নেমটা দিলেন। নেম রিমার্কসটা কি এটা আমি এখন দেখাই আপনাকে। এই চাইল্ডের যদি আমি এডিট করি, চাইল্ডের যদি এডিট অপশনে ক্লিক করি, এই যে দেখেন পিটার ডিসপ্লে পিটার মাইনাস চার্লি দিয়ে যে বয়সটা দিলাম না, এইখানে এই নেম রিমার্কস এর জায়গায় তখন সেটা দিবেন। যদি ইনফ্যান্ট হয় তাহলে ইনফ্যান্টের ডেট অফ বার্থটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি যদি ইনফ্যান্টের নাম এন্ট্রি করা আপনাদেরকে দেখাতে চাই। ইনফ্যান্টের নাম এন্ট্রি করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, সেটা হলো গিয়ে যে আপনার এটা ইন্ডিয়া, ন্যান্সি ডট ইন্ডিয়া, এইটা মাস্ট দিতে হবে। ন্যান্সি ডট ইন্ডিয়া স্ল্যাশ লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম এরপরে টাইটেল। আপনার টাইটেল ইনফ্যান্টের টাইটেলও সেম, মিস্টার এবং মিস দিলাম, মিস। এইখানে একটা জিনিস করতে হয়, আপনার ডেট অফ বার্থটা দিতে হয়। ইনফ্যান্টের ক্ষেত্রে সবসময় ডেট অফ বার্থটা ডিসপ্লে দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে দিবা। তাহলে ডিসপ্লে ডেট অফ বার্থ মনে করি 23 অক্টোবর 1920 দিলাম। তাহলে আমার ইনফ্যান্টের নামটাও ঢুকে গেল। এইখানে যদি আবার আমি দেখি যে রিমার্কসে যে দেখবেন, এডিট করে রিমার্কস দেখেন, এই যে নেম রিমার্কস, এইখানে আপনার বয়স ডেট অফ বার্থটা চলে আসছে। যদি আপনি বক্সের থ্রুতে নামটা দিতে চান তখন রিমার্কসের জায়গায় ডেট অফ বার্থটা দিতে হয়। আচ্ছা, দিলাম। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কি আপনার বিজিতে বিমানের ক্ষেত্রে আপনার চাইল্ডের বুকিং এর সময়ও অবশ্যই ডেট অফ বার্থটা দিতে হয়। অন্য কোনো এয়ারলাইন্সে চাইল্ডের বুকিং এর সময় শুধু পিটার মাইনাস চার্লি পর্যন্ত দিলেই হয়, এখানে আমাদের ম্যানুয়ালে মেনশন করা আছে। কিন্তু বিমানের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই ডেট অফ বার্থটা মেনশন করে দিতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চার বয়সটা ভুল হয়ে গেছে, কিভাবে ঠিক করবেন? ন্যান্সি ডট পিটার 2, আমরা চাইল্ড হলো 2 নম্বর প্যাসেঞ্জার ডিসপ্লে পিটার মাইনাস চার্লি বাচ্চার বয়স মনে করে 9। এটা দিলাম, এই যে এখানে বয়সটা চেঞ্জ হয়, 9 বছর হয়ে গেল। একইভাবে আপনি যদি ইনফ্যান্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান, এখানে কমান্ড দেওয়া আছে, শুধু শর্টকাটটা যেটা সেটা ফলো করলেই হয়। ন্যান্সি ডট পিটার 3 আমাদের কেসে ডিসপ্লে কারেক্ট ডেট অফ বার্থ। এখন যদি আমি ডিলিট করতে চাই, মনে করি যে ইনফ্যাক্ট দরকার নেই আমার, ন্যান্সি ডট পিটার 3 চলে গেল। ইনফ্যান্টের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখবেন যে ইনফ্যান্টটা সবসময় প্যাসেঞ্জার 1 এর সাথে অ্যাটাচ। আমরা জানি যে ইনফ্যান্টের জন্য কিন্তু আলাদা সিট ধরতে পারে না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন অ্যাভেলেবিলিটি সার্চ করবেন বা ফেয়ার শপিং সার্চ করবেন, কখনো আপনার ইনফ্যান্ট থাকলে আপনি ইনফ্যান্টের জন্য সিট ধরবেন না। যেমন এখানে কিন্তু আমি 2টা সিট নিয়েছি। আমার পিনারে একটা ইনফ্যান্ট আমি অ্যাড করেছি, কিন্তু আমার প্যাসেঞ্জার 3টা হলো, সিট নিয়েছি 2টো, অ্যাডাল্টের এবং চাইল্ডের। সবসময় অ্যাডাল্ট এবং চাইল্ডের সিট নেবেন, ইনফ্যান্টের জন্য সিট হয় না। ইনফ্যান্টটা আপনি চাইলে এভাবে ন্যান্সি ডট ইন্ডিয়া, এই ইন্ডিয়া দিয়ে ইন্ডিকেট করছে যে ইনফ্যান্ট উইদাউট আ সিট। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে ইনফ্যান্টের জন্য আলাদা সিট নেওয়ার প্রয়োজন হয় না, অ্যাডাল্ট এবং চাইল্ডের জন্য সিট নিতে হয়। আপনার প্যাসেঞ্জার যদি 4 জন থাকে ইনক্লুডিং ইনফ্যান্ট, সেক্ষেত্রে আপনি সিট ধরবেন 3টা।
এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমি হয়তো মিস করে গেছিলাম আগে। আচ্ছা, ডেট অফ বার্থ কিভাবে ইনসার্ট করতে হবে দেখিয়ে দিলাম। এখন আসছে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো কি আপনার এজেন্সির ডিটেলস। কোন ফিল্ড এবং সেটা কিভাবে দিব? peter.tommy display, peter.tommy display, agency name Galileo বাংলাদেশ লিমিটেড, এরপরে আমার ফোন নাম্বার। এই জিনিসটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন, কারেক্ট ফোন নাম্বারটা দিবেন। অনেক সময় পিনায় কিছু একটা ভুল আছে বা প্যাসেঞ্জারকে পাওয়া যাচ্ছে না, তখন এয়ারলাইন্স কি করে এজেন্সিকে খুঁজতে চায়, এজেন্সিকে কল দিতে চায়। এই নাম্বারটা যখন আপনারা কারেক্ট দেন না, তখন কিন্তু এয়ারলাইন্সের পক্ষে কমিউনিকেট করা পসিবল হয় না। তখন ওনারা আবার আমাদেরকে কল করে জিডিএসে যে আপনারা একটু এই অমুক এজেন্সি নাম্বার জোগাড় করে দেন। তো এটা একটা হ্যাসেল। তো সবসময় চেষ্টা করবেন যে এই নাম্বার, ফোন নাম্বারটা ভালো করে দিতে, সব ডিজিট দিচ্ছেন কিনা, কারেক্ট ফোন নাম্বার দিচ্ছেন কিনা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরইএফ মানে রেফারেন্স মানে কে এটা ক্রিয়েট করছে, এটা আমি এন্টার দিলাম। এটা দেওয়ার পর দেখেন ডিসপ্লে পিটার একটা ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। এই ডিসপ্লে পিটার ফিল্ডের মধ্যে তখন আমার ইনফরমেশনটা চলে আসছে। যদি এই ইনফরমেশনটা কোথাও ভুল হয়, তাহলে আপনি এটা চাইলে এডিট করতে পারবেন। peter.1 এইখানে দেখেন 1 নাম্বার ঘরেই আছে peter.1 দিয়ে আপনি চাইলে এটা ইনফরমেশনটা ডিলিট করতে পারেন। peter.1 চলে গেল, ফিল্ডটা চলে গেল। আবার peter.1 এই বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে চেঞ্জ, আপনি কোনো চেঞ্জ আনবেন কিনা। এই যে এর পরে যদি আপনি কিছু না দেন, তাহলে আপনার ইনফরমেশনটা ডিলিট হয়ে যাবে। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, তখন আপনি এর পর যাবেন। টমি ডিসপ্লে পরে আপনার ইনফরমেশনটা দিয়ে দিল, তখন হচ্ছে রেফারেন্স নাম্বার চেঞ্জ হয়ে গেল, এটা হলো কি কারেক্ট ইনফরমেশন দিয়ে দিল। এরপরে আসছে আপনার টিকিটিং টাইম লিমিট, tommy ডিসপ্লে। আপনি যখন tommy ডিসপ্লে দিবেন, tommy ডিসপ্লে দিলে আপনার একটা টিকিটিং টাইম লিমিট জেনারেট হবে। হ্যাঁ, এইখানেও আপনার একটা আলাদা ঘর আসবে, সেই ঘরটা আমি আবার ইয়েটা দিয়ে দিই। এখানে আরেকটা ঘর আসে, এটা আমি এখন আমি আসলে পিএনআরটা কমপ্লিট করবো না, কারণ পিএনআর কমপ্লিট হয়ে গেলে পরে এডিএম আসার সম্ভাবনা আছে। তো আমি পরে ফুল একটা পিএনআর বের করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি পিএনআর এর মধ্যে কি কি পোর্শন আছে বা কি কি হচ্ছে। তো পিএনআর কমপ্লিট না করার পরেও আমি আপনাদেরকে দেখাবো যে টমি দিবেন, তখন ডিসপ্লে টিডি দিয়ে আর একটা ঘর আসবে। ওইখানে বেসিক্যালি আপনার একটা টিকিটিং টাইম লিমিট জেনারেট হবে। এয়ারলাইন্স থেকে আপনার একটা মেসেজ দিবে যে এই টাইমের মধ্যে আপনাকে পিএনআর এর টিকিটটা করে ফেলতে হবে। ওই টাইমের মধ্যে যদি আপনি টিকিটটা না করেন, সেক্ষেত্রে আপনার পিএনআরটা ক্যান্সেল হয়ে যাবে। বারবার খালি ওই পেজটা বের করছি। আচ্ছা, ঠিক আছে, টিকিটিং টাইম লিমিট দিলাম। অ্যাকচুয়ালি আমি এখানে টিকিটিং টাইম লিমিট দিতে পারবো, তারপরে রিসিভ আইআর করলে আপনার পিএনআরটা কমপ্লিট হয়ে যাবে। তা আমি আসলে পিএনআরটা এখন কমপ্লিট করব না, আমি আপনাদেরকে এই পর্যন্ত পিএনআর এই পর্যন্ত দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু বাকি কাজগুলো অবশ্যই এখন করতে পারবো। যেহেতু মনে করছি আমি এখন ডক্স দিব। এর পিএনআর এর নেক্সট ইম্পর্টেন্ট স্টেজটা হলো গিয়ে ডক্স দা। মনে করি আমি ডিসপ্লে টমি ডিসপ্লে দিলাম, রিসিভ আইআর করলাম, আমার পিএনআর ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন, যখন আমরা টমি ডিসপ্লে দিলেন, ডিসপ্লে টিডি দিলেন, এই টিডিটা জেনারেট হবে। টিডি জেনারেট হলে একটা টিকিটিং টাইম লিমিট চলে আসছে যে এই টাইমের মধ্যে টিকিটটা জেনারেট আপনার করতে হবে। ভিএল ভেন্ডর লোকেটর চলে আসবে, ভেন্ডর লোকেটরের মধ্যে আপনি এয়ারলাইন্স পিএনআরটা পাবেন। ডিসপ্লে ভিক্টোরি রজার, এই একটা ঘর চলে আসবে। এই ডিসপ্লে ভিক্টোর রজার ঘরের মধ্যে তখন আপনার এয়ারলাইন্স থেকে যদি কোনো মেসেজ আসে, সেই মেসেজটা তখন আপনার এখানে চলে আসবে। যে দেখেন আপনি এখানে এই ছবিটা যদি এটা জুম করার অপশন, হ্যাঁ এটা আমি জুম করলাম, এই যে দেখেন। আরো কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার যখন রিসিভ করলেন পিএনআর জেনারেট হয়ে গেল,
এইখানে 1G পিএনআরটা এই জায়গাটাতে চলে আসবে। এই যে লাল ঘর করা মাস্টার যেখানে, এখানে আপনার পিএনআরটা চলে আসবে। স্ট্যাটাস এখন দেখেন আমার হ্যারি সুগার আছে, হ্যাঁ, তখন আপনার এটা হ্যারি কিলো হয়ে যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে এইখানে অলিভার ডিসপ্লে আসছে কিনা। হ্যাঁ, হয়তো এখানে অলিভার ডিসপ্লে আসবে, আর না হলে কিছু ব্ল্যাঙ্ক থাকবে। যেমন এইখানে দেখেন শুধু অলিভার আছে, ঠিক আছে। অনেক সময় পিএনআর ক্রিয়েট করার পরও শুধু অলিভার থেকে যায়, অলিভার ডিসপ্লে হচ্ছে না। এটার মানে কি? এটার মানে হলো কি আপনার এই যে পিএনআরটা ক্রিয়েট হলো, এটা এয়ারলাইন্সে গিয়ে হিট করে নাই। আপনি যদি অলিভার অবস্থায় টিকিট করেন তাহলে কিন্তু আপনার এয়ারলাইন্সের ইনভেন্টরিতে এটা হিট করবে না, সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেমে পড়ে যাবেন। আচ্ছা, যাই হোক, তো এই সবসময় আপনি পিএনআর ক্লিক মানে টমি ডিসপ্লে রিসিভ ইআরআর করার পরে কিছু জিনিস চেক করবেন যে আপনার এখানে পিএনআর নাম্বার চলে আসবে। স্ট্যাটাসটা কি হচ্ছে? স্ট্যাটাসটা অলিভার ডিসপ্লে বা ব্ল্যাঙ্ক, এটার অলিভার ডিসপ্লে থাকবে না হলে এখানে ফাঁকা থাকবে। শুধু অলিভার থাকা মানে বিপদ। শুধু অলিভার থাকা অবস্থায় কখনো আপনি টিকিট ইস্যু করবেন না। এয়ারলাইন্সের সাথে কথা বলবেন, এয়ারলাইন্সের থেকে কনফার্ম হবেন, দরকার হলে নতুন করে পিএনআর করবেন অ্যাজ পার এয়ারলাইন সাজেশন। কারণ একবার অলিভার অবস্থায় টিকিট করে ফেলার পরে কিন্তু তখন রিইস্যু করা ছাড়া আর উপায় থাকবে না, তাও অনেক হ্যাসেলের মধ্যে পড়া লাগবে, এয়ারলাইন্সের পারমিশন নেওয়া, হ্যান তেন অনেক ঝামেলা। তো এইটা সবসময় ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন যে আপনার স্ট্যাটাসটা, ট্রান্সমিশন স্ট্যাটাসটা অলিভার ডিসপ্লে হচ্ছে বা ব্ল্যাঙ্ক থাকছে কিনা। আচ্ছা, এখন চলে আসছে আমাদের পাসপোর্ট ইনফরমেশন। পাসপোর্ট ইনফরমেশনে দেখেন কিছু ভাগ আছে, এটা আমি একটু এক্সপ্লেইন করে দিই। প্রথমে সুগার ইন্ডিয়া ডট পিটার ওয়ান দিয়ে আমরা বোঝাচ্ছি প্যাসেঞ্জার ওয়ান। এসএসআর ডক্স, এই জিনিসটা কমন থাকবে, এসএসআর ডক্স। এরপরে আসলে এমএইচ, এটা হলো কি এয়ারলাইন্স কোড, হ্যারি কিলো ওয়ান, এই জিনিসটা চেঞ্জ হবে না। পি দিয়ে বোঝাচ্ছে পাসপোর্ট ইনফরমেশন। বিডি ইস্যুইং কান্ট্রি, প্রথমে ইস্যুইং কান্ট্রি দিলাম। এরপর এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার। এরপরে ন্যাশনালিটি ইস্যুইং কান্ট্রি, এগুলো কিন্তু সব ইনফরমেশন গুলা আপনার পাসপোর্টে দেওয়া থাকবে। এখানে ওনার জন্মস্থান দেওয়া আছে, জন্ম তারিখ দেওয়া আছে। এই যে ন্যাশনালিটি বাংলাদেশি, বিডি, মানে আমরা তো কোডটা ইউজ করবো বিডি। তো এই ইনফরমেশন গুলো কিন্তু পাসপোর্ট থেকে মিলায় দিতে হবে। ন্যাশনালিটি দিলেন, ডেট অফ বার্থ, জেন্ডার, এরপর এটা হলো কি পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এরপরে লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম। অনেকেই করে কি আপনার লাস্ট নেম প্লাস ফার্স্ট নেমের পরে আবার টাইটেলও দিয়ে দেয়, মিস্টার মিস এগুলো দিয়ে দেয়। এটা কখনোই দিবেন না, এটা ভুল। অনেক সময় এটা দেওয়াতে মানে প্রবলেম হয় না, টিকিট হয়তো ইস্যু হয়ে যাবে, বাট অনেক সময় ইস্যু হবে না, ঝামেলা। এর থেকে যেটা রুল সেটা অলওয়েজ ফলো করবেন। আপনারাও সেফ সাইডে থাকবেন, সবাই সেফ সাইডে থাকবে। আর হ্যাঁ, জেন্ডারের ক্ষেত্রে আপনার মেল অ্যাডাল্ট এবং মেল চিলড্রেন মাদার, ফিমেল অ্যাডাল্ট এবং ফিমেল চাইল্ড ফাদার। ডিফারেন্সটা হলো গিয়ে আপনার মেল ইনফ্যান্ট হবে মাদার ইন্ডিয়া আর ফিমেল ইনফ্যান্ট হবে ফাদার ইন্ডিয়া। এই জিনিসটা আপনারা অনেকেই ভুলে যান। ফিমেল ইনফ্যান্টের ক্ষেত্রে ধরেন শুধু এফ দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে যেটা হয় টার্কিশের ক্ষেত্রে স্পেশালি আপনার টিকিটটা ভয়েড হয়ে যায়। তখন মানে হয়তো অনেকে বুঝে না যে এটা কেন ভয়েড হচ্ছে, সব ইনফরমেশন ঠিক আছে, তখন এই সিলি একটা জিনিস, এই এক ইন্ডিয়া, এই ইন্ডিয়া, এই একটা জিনিস না দেওয়ার কারণে টিকিটটা ভয়েড হয়ে যায়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হয়তো মাথায় রাখবেন, বাংলাদেশ বিমানের ক্ষেত্রে 3 লেটার ফরম্যাট ফলো করে, তখন আমরা বিডি না দিয়ে ডিজিটি দিব, দুবাইয়ে ডিএক্সবি দিব, এরকম। শুধুমাত্র এটা বিমানের ক্ষেত্রে করে, আপনার 3 লেটার ইউজ করে। আর সৌদির ক্ষেত্রে হলে গিয়ে লাস্টে ডাবল স্ল্যাশ হ্যারি, এই নতুন এই এটা সবার কাছে অলরেডি থাকার কথা ফরম্যাট গুলা। তো আমি একটা ডক্স দিয়ে দেখাই। তো আমি আর ডক্স আসলে পুরো টাইপ করবো না, আমি যেটা করবো এখান থেকে কপি করে নিয়ে বসাই, আমি এটার উপরে এডিট করবো, আমার টাইম সেভ হয়। আচ্ছা, এইখানে চেঞ্জ হবে, এই নিচের বদলে আমার টার্কিশ, ঠিক আছে। পাসপোর্ট নাম্বার আমি থাকলো, পাসপোর্ট নাম্বার যে দিয়ে দিই আলফা গলফ 8 148 148
412 এটা আসলে ম্যাটার করে না, মনে করি ওনার জন্ম এটা আছে 76 থাকুক, এটা ফিমেল করে দেই। ওনার এক্সপায়ারি ডেট মনে করে দিই আমি 23 অক্টোবর 2025। এরপরে লাস্ট নেম হলো ওনার লিমা স্ল্যাশ এটা দেওয়ার পরে আর একটা নতুন ফিল্ড ক্রিয়েট হলো, সেটা হলো গিয়ে সুগার ইন্ডিয়া ফিল্ড, এসআই ফিল্ড বলি আমরা। এই এসআই ফিল্ডে ওনার ইনফরমেশনটা চলে গেল। এই এসআই ফিল্ড থেকে, আচ্ছা আমি আরো সামনে যখন আগাবো তখন আস্তে আস্তে দেখাচ্ছি। তো এটা হলো খুব ইজিলি আমরা ডক্স দেওয়ার উপায়। এখন আসলে যে ডক্সে যদি আমরা ডিলিট করতে চান, অনেক সময় একটু ভুলে গেল, একটা আনফরচুনেট জিনিস হলো যে ডক্স এডিট করার কোনো উপায় নাই, আপনাকে ডক্স ডিরেক্ট ডিলিট করে এরপরে নতুন করে দিতে হবে। তো ডিলিট কিভাবে করবেন? এইখানে ডক্সটা কত নম্বর লাইনে আসছে? 1 নম্বর লাইনে, তাই না? M1 sugarindia.1 যদি এন্টার দিলে আপনার, আচ্ছা এটা এখন ডিলিট হচ্ছে না কারণ আমার পিন এটা ক্রিয়েট হয় নাই, বাট এটা হলো কি কমন sugarindia.1 দিলে আপনার ডক্স এর ইনফরমেশন বা এই 1 নম্বর লাইনে যা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ডিলিট করার উপায়, আচ্ছা ঠিক আছে। ডকো ইনফরমেশন এখানে আসলে এক্সপ্লেন করার এরকম কিছু নাই, জাস্ট ফরম্যাটটা আমি এক্সপ্লেন করে যাচ্ছি। পিটার 1 প্যাসেঞ্জার নাম্বার, ডকো এটা এখানে এয়ারলাইন্স কোড, হ্যারি কিলো 1, প্যারিস হলো বার্থ সিটি অফ প্যাসেঞ্জার, এগেইন আপনি পাসপোর্টের মধ্যে পেয়ে যাবেন। এটা হলো গিয়ে কান্ট্রি কোড প্যারিসের, ফ্রান্সের। ভি ভিক্টর দিয়ে বোঝাচ্ছে ভিসা। অনেক সময় যেমন আমেরিকার ক্ষেত্রে যেটা যে রেসিডেন্ট যদি হয়, সে অলরেডি আমেরিকার গ্রিন কার্ড যেটা থাকে, সেটা আমরা ভি এর বদলে এখানে আর দিই। এরপর এটা হলো ভিসা নাম্বার স্ল্যাশ লন্ডন, ভিসা ইস্যুইং সিটি, যে সিটির জন্য ভিসাটা ইস্যু হচ্ছে, লন্ডন, লন্ডনের কোড হলো গিয়ে জিবি স্ল্যাশ ভিসা ইস্যু ডেট, এরপরে স্ল্যাশ দিয়ে যে কান্ট্রির জন্য ভিসাটা দেওয়া হচ্ছে সেই কান্ট্রি কোড, এরপর ডাবল স্ল্যাশ দিয়ে এক্সপায়ারি ডেট। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অনেকে আমরা ডকো দেওয়ার ক্ষেত্রে একটা কমন ভুল হচ্ছে, আমরা একটা স্ল্যাশ দিই, এই সেকেন্ড দুইটা স্ল্যাশ দেওয়ার কথাটা আমাদের মনে থাকে না। তো এইটা না দেওয়ার ক্ষেত্রে ডকোটা নেয় না। এইটাও অনেকবার, এটাও আসলে অনেক প্রবলেম, খুব কমন একটা প্রবলেম, কমন এটার জন্য অনেক কলস পাই যে আপু ডকো নিচ্ছে না। তো চেক করে দেখি যে শুধু একটা স্ল্যাশ মানে নিচ্ছে না। তো এই জিনিসটা আপনার একটা ইম্পর্টেন্স দিয়ে খেয়াল রাখবেন যে ডকোতে দুইটা স্ল্যাশ আছে। ইনফ্যান্টের ক্ষেত্রে জাস্ট এই যে এক্সপায়ারি ডেটের এখানে একটা স্ল্যাশ হবে, কিন্তু সাথে একটা আই যোগ হবে। এই জিনিসটা একটু খেয়াল করে দিবেন ইনফ্যান্টের ক্ষেত্রে। ডিফারেন্সটা কি? মনে করেন যে কান্ট্রি কোডের পরে স্ল্যাশ আই স্ল্যাশ এক্সপায়ারি ডেট। ডকার অ্যাড্রেস ইনফরমেশন এখানে এক্সপ্লেন করার মতো আসলে এরকম কিছু নাই, জাস্ট এখানে অলরেডি আমাদের ম্যানুয়ালি আসলে খুব সুন্দর করে বক্স আকারে এক্সপ্লেন করে দেওয়া আছে। আপনারা এই ম্যানুয়ালটা আমি বলবো যে সবসময় কাছে রাখবেন, অনেক সময় আমাদেরকে যদি নাও পান টক্স, আপনারা এই বেসিক ম্যানুয়ালটা শুধু সাথে থাকে, তাহলে খুব ইজিলি আপনারা ম্যানুয়ালে দেখে চেক করে নিতে পারেন। তো এখানে আইটেনারি মডিফায়ার কিছু ব্যাপার আছে। আপনি যদি সেগমেন্ট নাম্বার চেঞ্জ করে, মানে সিট নাম্বারটা মনে করেন আপনি আলফা ক্লাসে নিয়েছেন বাট আপনি বেঙ্গল ক্লাসে রিবুক করতে চাচ্ছেন, সেগমেন্ট নাম্বার মনে করেন আপনি সুগার সেগমেন্ট 1 একটা চেঞ্জ করতে চাচ্ছেন, @1 এরপরে আলফা মানে বেঙ্গল দিয়ে দিলেন। সেম ভাবে যদি আপনি নাম্বার অফ সিটস মনে করেন আপনি প্রথমে 2 জনের জন্য নিলেন, আপনার মনে পড়লো যে না আরেকজন অ্যাড হবে, অ্যাড এখানে তখন @1/1 বা 2 যে কটা আপনার এক্সট্রা সিট দরকার দিলেন। তো এই কমান্ড দিয়ে আপনি চাইলে ডেটও চেঞ্জ করতে পারবেন, ফ্লাইট নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো এটার বিস্তারিততে এখন আর না যাই। এরপর আসলো স্পেশাল সার্ভিস রিকোয়ারমেন্টস, এসএসআর। এসএসআর গুলো তো আমরা সবাই জানি, এসএসআর বলতে কি বুঝাচ্ছে। যদি হুইল চেয়ার দরকার হয় বা মুসলিম মিলের দরকার হয়,
তো বিভিন্ন ধরনের এসএসআর হয়ে থাকে, বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন এসএসআর প্রোভাইড করে। একটা জিনিস মনে রাখবেন, হুইল চেয়ারটা সবসময় টার্কিশের ক্ষেত্রে স্পেশালি টার্কিশ এয়ারলাইন্স থেকে এটা বুক করে নিতে হচ্ছে সিস্টেম থেকে, টার্কিশের জন্য এটা অ্যাপ্লাই করবেন না। আর হুইল চেয়ারের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হলো কি আপনার রিজনটা মেনশন করে দিতে হয় কেন তার হুইল চেয়ার দরকার। এখানে যেমন লেখা আছে যে নন মানে মেডিকেল রিজন না, প্যাসেঞ্জার ওল্ড cannot walk long distance। অনেক সময় আবার মেডিকেল রিজন থাকে, তখন লিখে দিতে পারেন যে প্যাথ ইজ প্যারালাইজড। আবার মিট অ্যান্ড অ্যাসিস্ট, মিট অ্যান্ড অ্যাসিস্ট হলো কি আপনার প্যাসেঞ্জার যাওয়ার পরে কেউ একজন এয়ারপোর্টে যে ওনাকে অ্যাসিস্ট করবে, সেটা বিভিন্ন কারণ হতে পারে, যেমন উনি ইংলিশ পারেন না, সেটা আপনি মেনশন করে দিবেন যে প্যাক্স উনি নোজ বেঙ্গলি, বাংলা পারেন শুধু ইংলিশ বুঝেন না, বা প্যাসেঞ্জার স্পেশাল নিডস আছে। তো এসএসআর ফরম্যাট গুলো ইজি, ডিলিট করার উপায়ও সোজা আছে। আমি একটা দেখি মেল sugarindia.peter1 sugarindia.peter1/4 MOML এন্টার দিলাম। এই যে এসআই ফিল্ডে যদি যান, এসআই ফিল্ডে আপনার এই যে এখানে অ্যাড হবে যে মুসলিম মিল অ্যাড, এটা ন্যাশনাল স্ট্যাটাস আছে কারণ আপনার এটা মানে পিএনআরটা ক্রিয়েট হয়। পিএনআর ক্রিয়েট হলে এইখানে আপনার কনফার্ম যদি এয়ারলাইন্স এটা অফার করে তাহলে এটা কিলো কিলো হয়ে যাবে। তো আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেটা হলো কি যে যা যা আমি কমন দিলাম ডকসের টোকা মুসলিম মিল সবগুলোর পরে কিন্তু আপনার রিসিভ ইয়ার করতে হবে মাস্ট। হ্যাঁ, যাই কমান্ড দেন সবকিছুর পরে রিসিভ ইয়ার করে এটা রিসিভ করে নিতে হবে। আমি আর রিসিভ করছি না কারণ আমি পেনারটা আসলে কমপ্লিট করি নাই। এরপরে যদি আর একটা জিনিস ইজিলি আপনি যদি চান অ্যাড করতে পারেন, এখানে এডিট পেনারে গেলেন, এডিট ক্রিয়েট এডিট স্পেশাল সার্ভিসেস ক্লিক করলেন, এইখান থেকেও কিন্তু আপনি চাইলে এসএসআর গুলো নিতে পারবেন। এখানে সেগমেন্ট ওয়াইজ নিতে পারেন। এইখানে কি দরকার, আপনার যদি মিল কোড দরকার হয় তাহলে এখান থেকে আপনি চুজ করতে পারবেন বেবি মিল হয়, এই যে প্যাসেঞ্জার টু এর জন্য বেবি মিল লাগবে, দুইটা সেগমেন্টে যদি আমি সিলেক্ট করি দুইটা সেগমেন্টের জন্য বেবি মিল, এখানে অ্যাড করবেন, সেভ করবেন, এটা ক্লোজ করে রিসিভ ইয়ার অ্যাড করবেন। তো আপনি যদি কমান্ডের মাধ্যমে করতে না চান তাহলে এই ক্ষেত্রেও ইজিলি এটা করতে পারেন। ডিলিট কিভাবে করবেন, sugarindia.peter1/MOML দিলে ইনফরমেশনটা ডিলিট হয়ে যাবে। এখানে অপশন দেওয়া আছে, জাস্ট কোডটা উপরে এভাবে আপনি চাইলে সেটা ডিলিট করতে পারেন। আর এরপরে যদি দেখাই যে এয়ারলাইন্সে কোনো একটা স্পেশাল মেসেজ পাস করতে চাচ্ছেন, মনে করেন যে প্যাসেঞ্জার ভিআইপি প্যাসেঞ্জার, সিম্পল sugarindia.airlines কোড ডিসপ্লে যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন মেসেজটা দিয়ে দিবেন, ঠিক আছে। সেম ভাবে যদি এই ইনফরমেশনে ডিলিট করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে সুগার ইন্ডিয়া ফিল্ডে কত নম্বর লাইন এটা অ্যাড হচ্ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার, ওরকম sugarindia.2 যে নাম্বার লাইনে অ্যাড হবে ওই নাম্বার লাইনটা মেনশন করে দিলে ডিলিট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, বলতে এটা চেঞ্জ বোঝাচ্ছে না ডিলিট বোঝাচ্ছে। এর পরে যদি আপনি অন্য ইনফরমেশন লিখেন তার মানে আপনার ইনফরমেশনটা আপডেট হবে, আর যদি কিছু না লিখেন তাহলে আপনার ইনফরমেশনটা ডিলিট হয়ে যাবে। মাইলেজ কার্ডের ইনফরমেশন, এইটাও অনেকে জিজ্ঞেস করে আপু মাইলেজ কার্ডের এন্ট্রি কি, mother.peter প্যাসেঞ্জার নাম্বার এয়ারলাইন্স কোড, এরপরে আপনার মাইলেজ কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। ইজি কমান্ড, খুব ইজি কমান্ড। ডিলিটও সেম কমান্ড রিকল করে লাস্টে @। এখন আসছে ফোন ফিল্ড এবং ইমেল অ্যাড্রেস। ফোন ফিল্ড এবং ইমেল অ্যাড্রেস খুবই সোজা, sugarindia.peter1 SSR CTCM, CTCM মানে মোবাইল নাম্বার, এমডি মোবাইল বোঝাচ্ছে, টমি কিলো মানে আপনার এয়ারলাইন্স কোড, হ্যারি কিলো 1 স্ল্যাশ ফোন নাম্বার দিয়ে দিলাম। আমি যদি কপি করে আনি, আমি এটা স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, নাম্বারটা দিয়ে দিই। যদি আমি ইমেল অ্যাড্রেস
দিতে চাই, আমাদের ACT সিম এর এখানে ই হবে শুধু। ইমেল অ্যাড্রেস একটা ইন্টারেস্টিং আছে, যেমন আমরা যে @ থাকবে না, এই @ এর বদলে দুটো স্ল্যাশ এই @ এর বদলে আমরা দুটো স্ল্যাশ দিই। আবার অনেক সময় আন্ডারস্কোর থাকে। মনে করি যে আমার পিটা2 এটা যদি দেই, এখানে এই ডট নাই আমার নামে, মনে করেন যে আমার এখানে আন্ডারস্কোর ছিল, দুটো আন্ডারস্কোরের বদলে আমরা তখন দুটো মাইনাস চিহ্ন দিই। অনেকে এটাও একটা কোয়েশ্চেন থাকে যে আপু ইমেল অ্যাড্রেসের মধ্যে আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর বলতে তো নিশ্চয়ই বুঝেন যে এই জিনিসটা নিচে থাকে, যে সেটার বদলে আমরা দুটো মাইনাস চিহ্ন দিলে আপনার চলে আসবে। একইভাবে আবার মনে রাখবেন প্রতিটা স্টেপের পরে কিন্তু রিসিভ ইআরআইআর করতে হবে, মাস্ট। রিসিভ ইআরআইআর না করলে আপনি নেক্সট যখনই আইআর করবেন আপনার সব ইনফরমেশন চলে যাবে, ঠিক আছে? এখানে দেখেন M3 তে অ্যাড হয়েছে, M4 এ অ্যাড হয়েছে নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস গুলো সেম ভাবে আপনি ডিলিট করতে চাইলে sugarindia.4 আপনার 4 নাম্বার লাইনে যে ইনফরমেশন x2 এর ইমেল ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। তো এটা হলো আমার প্যাসেঞ্জার ইনফরমেশন গুলা পাস করা। এই ইনফরমেশন গুলো এখন খুবই ইম্পর্টেন্ট, মিসিং থাকলে এডিএম চলে আসে, কেয়ারফুলি দিবেন। এরপরে আসতেছে ফেয়ার কোড করা, এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের জন্য ফেয়ার কোড করতে হয়। FQC টিকে হলো এয়ারলাইন্স কোড, FQC টিকে/EasyTalk এন্টার দিলাম। এটা দেওয়ার পরে আপনার এখানে ফেয়ার চলে আসছে, গ্যারান্টিড ফেয়ারই আসছে। আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে এইখানে আপনার লাস্ট ডেট ডিউ টু পারচেজ টিকেট 28 অক্টোবর 21। অনেক সময় যেটা হয়, আমরা যে পিএনআর যখন ক্রিয়েট করলাম তখন এখানে ভেন্ডর রিমার্কসে আপনার একটা ডেট চলে আসে, যেমন মনে করেন আমি পিএনআর ক্রিয়েট করলাম, আমার 29 অক্টোবর 21 পর্যন্ত আপনার টিকিটিং লাস্ট টাইম দিল, 29 অক্টোবর 21 এর মধ্যে আপনার দিয়ে দিতে অবশ্যই টিকিটিং করে ফেলতে হবে। কিন্তু ফেয়ার রুলস এর মধ্যে আপনি দেখেন আপনার এখানে লাস্ট ডে টু পারচেজ টিকিট হলো 28 অক্টোবর। তো এই জিনিসটা সবসময় চেক করে নেবেন, দুইটা জিনিস চেক করবেন। তাহলে আপনার ফেয়ার ফাইলের মধ্যে গ্যারান্টিড ফেয়ারের যে এটা আপনার গ্যারান্টিড ফেয়ারের আপনার যে টাইম লিমিটটা দেওয়া আছে লাস্ট ডে টু পারচেজ টিকিট, আর এবং আপনার ভেন্ডর রিমার্কস যে টিকিটিং টাইম লিমিট দেওয়া আছে এইটা ম্যাচ করছে কিনা। যদি কম বেশি হয় সবসময় কম, যেটা রেস্ট্রিক্টেড বেশি সেটা নেবেন। অনেক সময় যদি আপনার দেখা যায় যে পিএনআর এর টাইম লিমিট বেশি, ফেয়ার এর টাইম লিমিট কম, টাইম লিমিট পার হয়ে গেলে আপনার রিবুক করে আবার ফেয়ার বুক করে নিতে হবে। চেষ্টা করবেন যেন টাইম লিমিটটা পার না হয়। আর এই দুটো জিনিস সবসময় চেক করে দেখবেন যে আপনার টাইমটা ঠিক আছে কিনা। আর একটা কমান্ড আছে, তাহলে গিয়ে আমাদের বেস্ট বাই কি করছে, আপনার সব থেকে যে লোয়েস্ট ফেয়ারটা, মনে করেন এখানে আমি ফেয়ার শপিং অলরেডি লোয়েস্ট ফেয়ারে চলে আসার কথা নিয়েছি উইলিয়াম ক্লাসে। উইলিয়াম ক্লাসের পরেও হয়তো আরেকটা ক্লাস আছে যেটা আমি জানি না, ধরেন কি ক্লাস বা আরো লোয়ার একটা ক্লাস আছে, হ্যাঁ, ওই ক্লাসের ফেয়ারটা আরো। আপনি যখন এই কমান্ডটা দিবেন তখন আপনাকে বলবে, যদি মনে করেন আপনার উইলিয়াম ক্লাসে লো ফেয়ার থাকে তাহলে বলবে যে না তোমার এই ক্লাসে লো ফেয়ার, এই ফেয়ারটাই শো করবে। আর যদি ধরেন আরো লোয়ার ফেয়ার এক্সিস্ট করে তখন আপনাকে বলবে যে রিবুক করো, হ্যাঁ, ওই লোয়ার ক্লাসে রিবুক করো। তো এটার কমান্ডটা হলো কি, এটা ফাদার কুইন বেঙ্গল /চার্লি এয়ারলাইন্স কোড /ইজি টমি। তাহলে এইভাবে আপনি বেস্ট হয় চিপেস্ট ফেয়ারটা চলে আসবে। এখানে দেখেন আবার যদি আপনি বিজনেস ক্লাসের ফেয়ার কোড করতে চান, ক্লাস মাইনাস বিজনেস। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হবে, আচ্ছা এই কমান্ড দেওয়ার পর যখন আপনি FQL দিচ্ছেন ফাদার কুইন লিমা, তখন কিন্তু ট্যাক্সের ব্রেকডাউনটা চলে আসছে। যদি আমি দেই ট্যাক্সের ব্রেকডাউনটা, তাহলে আপনি এভাবেও চেক করতে পারছেন। আপনি যখন ফেয়ার শপিং এর ডিটেইলসে ক্লিক করছেন ডিটেইল, তখনও চেক করতে পারছেন।
ফেয়ার কোড করার পরে যদি আপনি এফকিউএল কমান্ডটা দেন তখন ট্যাক্সি ব্রেকডাউনটা চলে আসছে। এইখানে আরো কিছু রুল কিভাবে কোন ইয়ের জন্য কিভাবে পেয়ার কোড করবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হলো অনেক সময় যে একটা পিনের চাইল্ড একা থাকলে তখন কি করবেন, তখন /alpha charlie charlie /easytom। যদি পিএনআর চাইল্ড একা থাকে তখন এই কমান্ডটা দিলে চাইল্ড পেয়ার পাবে। যদি শুধু fqctk/easytom দেন তখন কিন্তু অ্যাডাল্ট পেয়ার শো করবে, চাইল্ড পেয়ার দিবে না, যদিও আপনার বুকিং চাইল্ডের। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে ওমরা পেয়ারের কমান্ড দেওয়া আছে। তো এত ডিটেলস না যাই, তো আপনার যদি মনে হয় যে ফেয়ার ঠিক আছে, তারপর কি করবেন, রিসিভ ইয়ার করলে ফেয়ার ফাইল কোড হয়ে যাবে। যদি ফেয়ার ফাইল ক্যান্সেল করতে চান তখন কমান্ড কি fx all দিয়ে আপনার যতগুলো ফেয়ার ফাইল লোড আছে সব ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার মাল্টিপল ফেয়ার আপনি লোড করে থাকেন, মনে করেন যে আপনি সেগমেন্ট ওয়াইজ ফেয়ার লোড করেছেন বা প্যাসেঞ্জার ওয়াইজ ফেয়ার লোড করেছেন, আপনি কিন্তু চাইলে প্যাসেঞ্জার ওয়াইজও করতে পারেন। যেমন এইখানে দেখেন একটা ফেয়ার ফাইল আসছে, fq1 এর মধ্যে পিটার 1 পিটার 2 দুটাই আছে। বাট আপনি যদি পিটার 1/et দেন এইভাবে করে করেন তাহলে কিন্তু আপনার প্যাসেঞ্জার মানে দুইটা ফেয়ার আসবে। এখানে দেখেন যে fq দুইটা ফেয়ার পেলে মানে পরের ফেয়ারে শুধু পিটার 1 এর ফেয়ারটা আসছে। হ্যাঁ, তো আপনি চাইলে একটা ফেয়ার ফাইলের মধ্যে পুরোটা লোড করতে পারেন, সেপারেটলিও করতে পারেন। সেপারেটলিটা যে যখন রিইস্যু করা হয় ওই সময় আর কি আমি স্পেশালি সাজেস্ট করি যে প্যাসেঞ্জার ওয়াইজ আলাদা আলাদা ফেয়ার কোড করে তখন করলে আপনার মডিফিকেশনটা সোজা হয়। তো আমি যদি fx2 দেই, ফেয়ার ফাইল 2টা আমি ডিলিট করে দিচ্ছি। আমার ফেয়ার ফাইল 1 আছে, 1 এর মধ্যে আমার দুটো প্যাসেঞ্জারই আছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার এখানে ফেয়ারের ব্রেকডাউনটা দেওয়া আছে, ট্যাক্সের ব্রেকডাউন দেওয়া আছে, ফেয়ার বেসিসটা দেওয়া আছে। ফেয়ার রুলস চেক করতে চাচ্ছেন, ফেয়ার বেসিসের উপরে ক্লিক করবেন। ফেয়ার অরিজিন কি ঢাকা, ফেয়ার ডেস্টিনেশন কি না দুবাই ডিএক্সপি। এখানে দেখেন ট্রাভেল ডেট 23 নভেম্বর, টিকিট ডেট 25 নভেম্বরই ধরা থাকলো। যেহেতু আমি টিকিট কমপ্লিট করি নাই সো টিকিট রিটার্ন দিতে পারছি না। প্যাসেঞ্জার অ্যাডাল্ট সার্চ করলাম, এই যে ফেয়ারের উপরে ক্লিক করলেন, ফেয়ারের উপরে ক্লিক করলে এখানে আপনার রুলস গুলো চলে আসছে। হ্যাঁ, এই রুলস গুলোর মধ্যে আসলে রুলস গুলো কেন চেক করবেন, মানে আপনার রিইস্যু চার্জ বা রিফান্ড চার্জ এটা বে করার জন্য। যেমন এখানে ক্যান্সেলেশন বলা আছে যে টিকিটটা নন রিফান্ডেবল ইন কেস অফ নো শো। তো এইভাবে করে ফেয়ার রুলসটা চেক করতে পারেন। আপনার প্যাসেঞ্জার জিজ্ঞেস করে যে টিকিটটা রিইস্যুয়েবল বা রিফান্ডেবল কিনা, যদি হয় চার্জ আছে কিনা। এই বক্সের থ্রুতে ইজিলি জাস্ট এখানে ক্লিক করবেন, ফেয়ার অরিজিন, ফেয়ার ডেস্টিনেশন, ট্রাভেল ডেট, টিকিট ডেট, অ্যাডাল্ট না চাইল্ড, প্যাসেঞ্জার, সার্চ। এভাবে দিলে খুব ইজিলি ফেয়ার রুলসটা চলে আসবে। এরপরে আসলে টিকিট ইস্যু চেকলিস্ট। তো টিকিট ইস্যু তো আর করবো না, আমি যদি বলি ইজিলি তিনটা তো কমপ্লিট করলাম, ফেয়ার কোড করে ফেললাম। এরপর আসলে ইনসার্ট কমিশন। আমরা জানি আমরা সব মোটামুটি সব এজেন্সি 7% কমিশন পায় সব এয়ারলাইন্সে। তো টমি মাইক ইউনাইটেড 1, এই 1টা কি ডিটারমাইন করছে, ফেয়ার ফাইল নাম্বার 1। এখানে একটা ফেয়ার ফাইল, যদি আপনার দুইটা ফেয়ার ফাইল করতাম তাহলে কিন্তু টমি মাইক ইউনাইটেড 2, টমি মাইক ইউনাইটেড 1 আলাদা আলাদা করে আপনার দিতে হতো। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে সবসময় টমি মাইক ইউনাইটেড 1/7 দিলেই হবে না। ফেয়ার ফাইল নাম্বারের এই 1টা ফেয়ার ফাইল নাম্বার বোঝাচ্ছে। ফেয়ার ফাইল যে যতগুলো আপনি যদি ফেয়ার ফাইল 2 তে কাজ করেন তাহলে কিন্তু টমি মাইক ইউনাইটেড 2। এরপরে আমরা দেই আপনার ফর্ম অফ পেমেন্ট, FINBAGT। এই ফর্ম অফ পেমেন্টটা কিছুই না, একটা ইনভয়েস ক্রিয়েট করা, আপনি তার সাথে সাথে পে করে দিচ্ছেন। আপনার একটা রিসিট হলো যে টমি মাইক ইউনাইটেড 1, আমরা আপনাকে এই দুটো কমার সবসময় একসাথে দিয়ে দিই, জেব্রা 7 FINBAGT। এই যে পেয়ার ফাইলের মধ্যে যদি যাই, যদি এখানে ক্লিক করি, এই যে এইখানে দেখেন এই ফর্ম অফ পেমেন্টটা এখানে চলে আসছে, জেব্রা 7 কমিশনটা এখানে চলে আসছে।
তো এটা হলো গিয়ে আমার টিকিটিং চেকলিস্ট ছিল এই পর্যন্ত। এরপরে জাস্ট টিকিট ইস্যু কমান্ড, এটা হলো গিয়ে টমি কিলো পিটার ডেল্টা টমি ডেল্টা, এই কমান্ডটা দিলেই আপনার টিকিট ইস্যু হয়ে যাবে। তো সংক্ষেপে আসলে বেসিক পর্যন্ত এতটুকু জানলেই আপনাদের জন্য ইনাফ। এর বেশি আসলে বেসিকে আপনাদের জন্য বেশি ইনফরমেশন হয়ে যাবে। বেসিক কাজ কিন্তু করে ফেলছেন, আপনারা টিকিট ইস্যু করে ফেলছেন। তো এই পর্যন্ত যদি রাখি, আই থিঙ্ক আমি মোটামুটি সবই কভার করেছি বেসিকে। আয়ার করলাম, আয়ার করে আর ইগনোর করে দিলাম, তাহলে সব চলে গেল, আর এক্সট্রা কিছু করার নাই। এখন যদি আপনাদের কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ জাইমা। আচ্ছা, আমাদের এখানে আনমিউট করার স্কোপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো আপনারা আনমিউট করে এখন কোশ্চেন করতে পারবেন। তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। অনেক সময় দেখা যায় যে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। সেটার জন্য আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনারা হেল্প সেকশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ইউজার গাইড। আচ্ছা, ইউজার গাইডে গিয়ে আপনারা দেখবেন যে ফ্লাইট রিলেটেড যদি কোনো ইনফরমেশন, সেলিং ফ্লাইটস ফ্রম এয়ার অ্যাভেইলেবিলিটি, আপনাদের এই ধরনের অনেক ডিটেলস দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করে করে আপনারা পরে দেখে নিতে পারবেন যে আসলে কিভাবে কি করতে হবে। এইটা একটা অপশন আছে। আরেকটা অপশন আপনাদের জন্য আরো ইজিয়ার একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রেনিং ডেমনস্ট্রেশনস। ঠিক আছে, আপনারা যারা মোটামুটি ইংলিশ ভালো পারেন বা এগুলো পড়ে বুঝতে পারবেন, কারণ অনেকে আছেন আসলে করতে করতে বুঝে যান, এটা ভিডিওর মতো করে দেওয়া আছে। এখানে এই যে ডেস্কটপ বেসিক যে ইনফরমেশন গুলো, এটা হয়তো আপনারা এই ট্রেনিং থেকে বেসিকটা জানতে পারবেন। আরো ডিটেলসে যদি জানতে চান তাহলে এখান থেকে প্রত্যেকটা ভিডিও সেকশন আছে, এখান থেকে আপনারা খুব ইজিলি দেখে নিতে পারবেন যে আসলে কিভাবে বুকিং করতে হবে, কিভাবে ফেয়ার শপিং করতে হবে। এই ডিটেলস গুলো আপনারা আস্তে আস্তে করে এখানে দেখে নিতে পারবেন।